আমার এই পেশাকে নিয়ে তাদের জানের নিরাপত্তা নিয়োজিত রয়েছি। চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের, অতএব সর্বোচ্চ শাস্তি হবে। যেভাবে এই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়েছে, আরো মানুষগুলো চেয়ে চেয়ে দেখেছে। এভাবে চেয়ে দেখতে দেখতে একদিন যে তাদের উপরে পড়বে এই কথাটা মানুষগুলো বুঝে না। আসলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। একজন সাংবাদিক যে অপরাধী হবে না তা তো আমরা বলতে পারবো না। অপরাধী হলে তার বিরুদ্ধে মামলা করতে হবে, তার বিরুদ্ধে মামলা করা যায়। তাকে তো এইভাবে নৃশংসভাবে হত্যা করা যায় না। যে আইন হাতে তুলে নিয়ে যেভাবে সন্ত্রাসীরা যেভাবে উৎসাহ পাচ্ছে, আজকে পুলিশ বলছে যে 8 জনের মধ্যে 7 জন থেকে ধরা হয়েছে। এই যে এবং যাদেরকে ধরা হয়েছে তারা তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় তারা কিরকম একবারে মানে লাইসেন্সধারী সন্ত্রাসী। এবং তারা বলতেছে এটা নাটক। দেখেন এই পুলিশ আজকে একটা সিসকে সুরকে ধরলে মানুষে হাড্ডি মড্ডি পচায় ফেলা একবার মাইরে টেরা। আর এই 8 জন আসামি কি সুন্দর নায়কের মতো একবারে কথাবার্তা বলতেছে। এই যদি হয় পুলিশের ব্যবস্থা, তোমরা এত ডাকাত ধরে মারো, এরে চিন্তাকারী এরে ধরে মারো, আর প্রকাশ্যে মারলো, নগদ ছবি আছে এই সাংবাদিকরা নায়কের মতো ইয়েদের সাথে আমাদের পেশাগত সাংবাদিকদের সাথে কথা বলতেছে। ওনারাই বলতেছে এটা নাটক। তাহলে তারা তো বুঝতে পারছে যে তাদেরকে খুব শিগগিরই তারা জামিন পাবে। আমরা এবার দেখে নিব ইনশাল্লাহ। আমরা সাংবাদিকরা চেয়ে আছি, কারণ এখন ফ্যাসিস্ট সরকার না, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এই সরকারের কাছে কোনো দল বিশেষ সুবিধা পাক এটা আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যাদেরকে ধরা হয়েছে বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, এবং বিশেষ আদালতের মাধ্যমে তাদেরকে এই বিচার তো করতে হবে। এবং আজকে যারা দেখেছেন কোনো যদি মানুষ আহত নিহত হয়, অনেক নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে, বিভিন্ন ভরণ পোষণ নিয়ে যে তাদেরকে সামনে যা তারা উপহার সামগ্রী নিয়ে দাঁড়ায়, কত সান্ত্বনা দেয়। আজকে দেখেন এত প্রকাশ্যে একটা নির্মম ভাবে সাংবাদিক নিহত হয়েছে। আজকে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে ওই প্রধান যে তথ্য উপদেষ্টা তাকে আমরা কিন্তু সেখানে যেতে দেখিনি। আমরা কিন্তু সাংবাদিক যারা ঢাকার নেতৃবৃন্দ আছেন, যারা এসিতে বসে সাংবাদিকদের নেতৃত্ব দেন, তাদেরকে কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতে দেখিনি। এরকম যদি আমরা ছিটেপুটা থাকি তাহলে একদিন কিন্তু এই বিপদ আমাদের পাশে আসবে। এই বিবেককে হত্যা করে কোনো সমাজ টিকে থাকতে পারে না। কাজে এই সাংবাদিকদের সমাজের বিবেক, সাংবাদিকদের একের পর এক নির্যাতন করা হয়েছে, কিন্তু সেই নির্যাতনের কোনো ধরনের বিচার আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাইনি। একের পরে একের তারিখ, মামলা পেছানোর তারিখ, আয়ু বদলানোর তারিখ, এই তারিখের পরে তারিখরা আসামিরা বিভিন্ন সময়ে তারা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যে আবার সেই একই কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই যে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই সাথে যেই সকল সাংবাদিকদের নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি হয় সেই ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমরা তৃণমূলে যারা সাংবাদিকতা করি তাদেরকেও নানা ধরনের বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশে সকলে মিলে এই ঘন্টা দুয়েক অপেক্ষা করে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশকে সরল করার লক্ষ্যে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আমাদের পূর্ববর্তী বক্তা যে সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি আন্দোলন চালিয়ে যায়, তারা যদি বিচার শেষ হওয়া পর্যন্ত কোনো ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় থাকে, তাহলে ন্যায় বিচার অবশ্যই হওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে আর প্রশাসন অন্য দিক মুভ করা সম্ভব না। আমরা আগামী দিনে এভাবে যাতে কোনো আসামিকে খালার দেওয়ার ব্যবস্থা করে পুলিশ যেতে না পারে আমরা সচেষ্ট থাকব, সচেতন থাকব। আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ থাকব, এভাবে আন্দোলন করে যাব, তৈনের মতো যাতে আর কাউকে মরতে না হয় এই আশাবাদ ব্যক্ত করে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে সারা বিশ্বে যেখানে 10টি দেশে সবচেয়ে বেশি সাংবাদিক মারা যায়, আমরা তার মধ্যে একটি দেশ, সেই কলঙ্ক থেকে বাংলাদেশের নাম মুছতে হবে। বসেছি সেটা হলো কি, আমাদের একজন সাংবাদিককে ওই ঢাকা শহরের ব্যস্ততম একটা জায়গা যেখানে প্রকাশ্য তাকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ ভিডিওতে দেখলাম চতুর্দিকে এই লোকজন ঘোরাফেরা করতেছে।
অথচ তাকে কেউ রক্ষা করার জন্য যায়নি। আমাদের কপালটা এরকম। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে আমি নিজেও এই সাংবাদিকতায় এসে আমি নিজেও হয়রানির শিকার হয়েছি, আমিও মামলার শিকার হয়েছি। আমিও ওই জামালপুরের জজ কোর্টে গেছি, হাজিরা দিছি 1 বৎসর। আমি বুঝি আসলে এই সাংবাদিকতার কি জ্বালা। আমরা সাংবাদিকরা যখন লিখি, কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। যার পক্ষে যায় আমরা তার কাছে খুবই ভালো, আর যার বিপক্ষে যায় সে সুযোগ খুঁজে কখন তাকে আমরা জায়গা মতো পাবো। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো, আমার জানা মতে এই 90-এর পর থেকে আমি আমার এই 35 বছর সাংবাদিকতায় অনেক সাংবাদিক বাংলাদেশে বিভিন্ন জায়গায় অলিয়ে গলিয়ে নদীর পারে অনেক মেরে ফেলে দেখতে প্রত্যেকে দেখেছি। আমার জামালপুরে এরকম আছে, যেমন আমাদের উৎপলদা বলে গেলেন, সেই সময় হাসান ভাই ছিলেন। এর মধ্যে আমি নিজেই চোখেই দেখলাম নাদিম ভাই সহ আরো কয়েকজন। আসলে এর পেছনে কারণটা হলো যে আমরা সাংবাদিকদের যখন তার যে দুটো বাচ্চা, আমি অনেক ফেসবুকে দেখছি, তার দুটো বাচ্চা এই কান্না করতেছে। এই যে সাংবাদিক পরিবারের যে এই অসহায়ত্ব এবং একের পর এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করছে এবং হুমকি দিচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার নাই। প্রশাসন এর দিক দিয়ে সাংবাদিক কোনো বিচারই পাইতেছে না। আমরা এই সাংবাদিক মহল থেকে কোনো বিচার আমরা প্রশাসনের কাছ থেকে সঠিকভাবে পাইনি। এখন পর্যন্ত কোন সাংবাদিক, আমাদের বক্সিগঞ্জে যে নাদিমকে যে প্রকাশ্যে হত্যা করছে, এখনো এই বিচার আমরা পাইনি। জামালপুরেও এখনো অনেক সাংবাদিককে হুমকি দিয়ে আছে এবং বিগত আমাকেও কয়েকবার হুমকি দিচ্ছে, কিন্তু এর কোন বিচার, সঠিক বিচার আমরা পাইনি। সাংবাদিক একের পর এক হুমকি দিয়ে আছে, কিন্তু এর থেকে আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি যাতে আমরা সাংবাদিকরা এর থেকে একটা উপকার পাই। তার বাড়ি এই জামালপুর, মাহমুদপুর।